বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রকুনুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা, ঝিগরগাছা, যশোর। আজকে আমরা আদার সার্বিক ব্যবস্থাপনা অর্থাৎ রোগ বালাই নিয়ে কিছু কথা বলবো। আমাদের আদায় আসলে আসলে বছরের উপরে অনেক রোগ বালাই ডিপেন্ড করে। গত বছর দেখেছি অধিক খরা থাকার কারণে পচার সংক্রমণটা অনেকটাই কম ছিল, তবে রাইজোম ফ্লাই নামক একটা পোকার আক্রমণ এখানে আমরা গত বছর দেখেছিলাম। এই বছরে অতিবৃষ্টি হওয়ার কারণে আমাদের এই পচার অর্থাৎ আদার কন্দ এবং গাছের গোড়া পচা এই রোগটার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তো আমরা এই রোগ থেকে কিভাবে পরিত্রাণ পেতে পারি সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। সেটা হলো যে আমার বস্তায় আদা চাষের ক্ষেত্রে বস্তার ভিতরে যে মিশ্রণটা আমি দিচ্ছি সেই মিশ্রণের অনুপাতটা যদি জৈব সারের পরিমাণ মাটির চেয়ে বেশি হয়ে যায় তাহলে পচা লাগার সম্ভাবনাটা একটু বেশি থাকে। এই জন্য অনুপাতটা স্বাভাবিক রাখতে হবে, অর্থাৎ 20 কেজি বা 22 কেজি সমপরিমাণ মিশ্রণে আমরা 8 থেকে 10 কেজির মধ্যে জৈব সারের অনুপাতটা রাখবো। আরেকটা হলো মাটি শোধন, এটা অবশ্যই করতে হবে। আর যে পরিমাণ মাটি আমরা দিচ্ছি এই মাটিটা যদি বেলে দোআঁশ মাটি হয় তাহলে আমাদের কন্দ পচা রোগটা অনেকাংশেই কম হবে বলে আশাবাদী। এরপরেও যদি আমাদের কন্দ পচা রোগ হয় তাহলে আমাদেরকে কার্বেন্ডাজিম গ্রুপ আছে, সেই কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো একটা ছত্রাকনাশক আমরা এখানে 7 দিন বা 8 দিন অন্তর অন্তর কয়েকবার আমরা যদি স্প্রে করি তাহলে এই কন্দ পচা রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি। আরেকটা জিনিস খেয়াল আমাদের রাখতে হবে, সেটা হলো যে আমরা বস্তার ভিতরে যে বেলে দোআঁশ মাটি দিচ্ছি বা জৈব সারের যে অনুপাতটা সঠিক দিচ্ছি এটা তো অবশ্যই ঠিক রাখতে হবে। পাশাপাশি আমার বস্তাটা যে মাটির উপরে বসাবো আমরা অর্থাৎ স্থাপন করব সেই মাটিটা যদি এঁটেল বা ভারী মাটি হয় অর্থাৎ শক্ত, যেখানে মাটির পানি শোষণ ক্ষমতা যদি কম থাকে তাহলে আমার এই বস্তায় যে আদার কন্দ আমরা লাগাচ্ছি সেখানে পচা ধরার সম্ভাবনা থাকতে পারে। কেন থাকতে পারে? আমার বস্তার ভিতরে বস্তার ভিতরে যে মাটি থাকবে সেই মাটিতে পানি থাকবে। জমিতেও যদি পানি বেশি থাকে তাহলে বস্তার পানি বা বস্তার মাটির পানি নিচে শোষণ করার ক্ষমতা অনেকাংশেই কমে যাবে। এই কারণেই আমার বস্তার ভিতরে যে কন্দ থাকছে বা আদার গাছ থাকছে সেখানে পচনের সংক্রমণ লাগতে পারে। এই জন্য আমরা যে জায়গাটায় আমরা বস্তা স্থাপন করব সেই মাটিটাও যদি বেলে দোআঁশ বা দোআঁশ মাটি বা স্যাঁতসেঁতে না হয়, একটু শুকনা, যেখানে বৃষ্টির পানি বলেন বা অতিরিক্ত পানি পড়লে যেন শোষণ করে নেয় এবং অতিরিক্ত পানি নিষ্কাশনের যদি সুব্যবস্থা থাকে তাহলে আমাদের এই কন্দ পচা রোগ অনেকাংশেই কম হবে। আরেকটা জিনিস সেটা হলো যে এই সামনে অক্টোবর বা নভেম্বর মাস, এই সামনে অক্টোবর নভেম্বর মাসে অর্থাৎ আদা চাষের শেষ দিকে গিয়ে আমাদের প্রত্যেকটা গাছে আমাদের রাইজোম ফ্লাই লাগার সম্ভাবনা থাকে। রাইজোম ফ্লাই যখন লাগবে তখন কৃষক ভাইয়েরা সহজে বুঝতে পারে না। এখানে বোঝার একটা সহজ টেকনিক আছে, সেটা হলো আমাদের যে আদার পাতা রয়েছে এই প্রশস্ত পাতাগুলো ছিদ্র করে দেবে, জালের মতো ছিদ্র ছিদ্র করে দেবে এবং এই ছিদ্রর আশেপাশে কিছুটা হালকা খড়ের কালার অর্থাৎ খড়ের রং ধারণ করবে। আর দেখবেন যে যে উপরের পাতাগুলো থাকবে সেই পাতার ভিতরে পাতার শেষের অর্থাৎ পাতার মাথার দিকে কিছুটা ভাঁজ হয়ে জড়ায়ে থাকবে। সেই জড়াটা যদি আপনারা হাত দিয়ে খুব সুন্দর করে ছড়াই দেন তাহলে দেখবেন ওর ভিতরে সেই রাইজোম ফ্লাই অবস্থান করছে এবং তার ডিম বা কীড়া ওর ভিতরে রয়েছে। তো তার জন্য আমাদেরকে ট্রিটমেন্ট নিতে হবে, অর্থাৎ উপসহকারী কৃষি অফিসারদের কাছ থেকে এর ভালো পরামর্শ নিয়ে আপনারা অবশ্যই এর পরিচর্যা থেকে শুরু করে ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ ভাই। তো আর একটা বিষয় আপনি বলবেন যে আসলে আদা চাষটা করলে বর্তমান দেখছি অনেকেই ছাদের পরে করতে চাচ্ছে বা পতিত জায়গা বাড়ির বাগানে, যেমন এটাও কিন্তু একটা বাগান, মালটা বাগান। এই মালটা বাগান বা
ছাদের পরে করলে বা বাড়ির পরিত্যক্ত আশেপাশে করলে আসলে কি ধরনের তাপমাত্রার প্রয়োজন হয় বা কতটুকু রোদ বা আলো, অনেকেই আমাদেরকে এটা জানতে চেয়েছে, সেটা একটু ক্লিয়ার করবেন। ধন্যবাদ ভাই। আমি গত বছর প্রথম যখন চাষ করি তখন খুব একটা এই বিষয়ে আমার তেমন কোনো অভিজ্ঞতা ছিল না, বাস্তব অভিজ্ঞতা। হয়তো আমি অনেক কিছু দেখেছিলাম বা বই পড়েছিলাম, কিন্তু বাস্তব অভিজ্ঞতার সাথে সেই বিষয়গুলো অতি সামান্য। তো বাস্তব অভিজ্ঞতায় যে বিষয়গুলো আমি অবজার্ভ করেছি, যে অনুধাবন করেছি, সেটা হলো যে প্রখর রৌদ্রে, অর্থাৎ যে ছাদে গাছগাছালি নেই, শুধুমাত্র ফ্রেশ ছাদ আছে, সেখানে যদি কেউ মনে করে যে আমি আদা চাষ করব, তাহলে তিনি ভুল করবেন, সেখানে আদা চাষ হবে না। তবে অনেক ছাদ কৃষি আছে আমাদের দেশে, অনেকেই ছাদটাকে কৃষি হিসাবে, ছাদ বাগান বা ছাদ কৃষি হিসাবে ব্যবহার করে থাকে। দেখা যাচ্ছে ছাদের উপরে মাচা রয়েছে, মাচায় যে সবজিগুলো হয় সেই সবজি তারা উৎপাদন করছে, পাশাপাশি ছোট ছোট ফল গাছ আছে ছাদের উপরে। এই রকম ছায়াযুক্ত জায়গায় যদি ছাদের উপরে করে কোনো সমস্যা নাই। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে ছায়া এবং রোদ এর একটা অনুপাত আমরা নিতে পারি। সেটা হলো যে দিনের দৈর্ঘ্যের 50 থেকে 60 ভাগ রৌদ্র থাকবে, আর 40 থেকে 50 ভাগ ছায়া থাকবে। এইরকম স্থানে যদি মনে করে যে আমি আদা চাষ করব, তাহলে সম্ভব। কিন্তু যদি মনে করে যে দিনের দৈর্ঘ্যের 90 ভাগ বা 100 ভাগই রোদ থাকবে, তাহলে সেখানে আদা চাষ করা সম্ভব না। আবার কোনো ক্ষেত্রে যদি ছায়ার পরিমাণ 20 ভাগের নিচে নেমে যায় দিনের দৈর্ঘ্যের, তাহলে সেখানেও খুব একটা আদার ফলন ভালো হবে না। এইটা আমার গত বছরের অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি। আচ্ছা ভাই, আপনি আসলে অনেক সুন্দরভাবে কিন্তু কৃষকদের বুঝিয়ে থাকেন এবং চমৎকার ভাবে আজকের ভিডিওতেও আপনি এ টু জেড রোগ বালাই এবং আসলে কি জমিতে বা কি মাটিতে আদা ভালো হবে অনেক কিছু আপনি জানালেন। তো সর্বশেষ আসলে আপনি এই যে এত আসলে কৃষকদের উদ্বুদ্ধকরণের জন্য যে আপনার এলাকাতে বিস্তার ঘটাচ্ছেন, আপনার এলাকাতে আসলে এই বছর কিরকম আদার চাষ হচ্ছে ভাই? আসলে যে কথাটা আপনি বললেন, আমি একজন উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি আজকে এই উপসহকারী কৃষি কর্মকর্তা হয়েছি কৃষকের সেবা করার জন্যই। তো আমি যদি কৃষকদের সেবা না করতে পারি, তাহলে আমাদের এই যে কর্ম বা যাই বলেন না কেন, এটা সফলতা আসবে না। সে আলোকেই আমি আমার কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রদর্শনী বাস্তবায়ন, সব মিলিয়ে আমার কর্ম এলাকা অর্থাৎ পানিসারা ইউনিয়নে আমার 7,000 বস্তা মতো আদার চাষ রয়েছে, যেগুলো আমি সার্বক্ষণিক দেখভাল করি। আমার কৃষকরা আমাকে ডাকেন বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য। 7,000 বস্তা মতো। আগামী বছর এইটা আরো বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী। আচ্ছা, এই বছর শুধু আপনার ব্লকেই 7,000 জি, বস্তা। জি। আর ঝিগরগাছা উপজেলায় মোট কত বস্তা আছে এটা কি জানেন কি? ঝিগরগাছা উপজেলায় এটা আমি বলতে পারবো না, এটা আমার অফিস বলতে পারবেন। আচ্ছা আচ্ছা। তবে আমার গত বছরে 350 বস্তা আদা চাষ দেখে ঝিগরগাছা উপজেলায় অনেকটাই উদ্বুদ্ধ হয়েছেন আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা, আমার সিনিয়র, আমার সমবয়সী এবং আমার জুনিয়র যে কর্মকর্তারা আছেন ভাইয়েরা, সবাই তার নিজ কর্ম এলাকায় কৃষকদেরকে উদ্বুদ্ধ। পাশাপাশি উপজেলা কৃষি অফিসার স্যারের নির্দেশ মোতাবেক আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ করছি। প্রত্যেকটা অঞ্চলেই, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা গ্রামেই এই আদার চাষ বৃদ্ধি পেয়েছে, আচ্ছা। যেটা গত বছরে ছিল না। তো এটা আসলে করলে হবে না বিষয়টা তা না, আমরা এর সুফল পেয়েছি। এই বছরে আমরা আশা করছি আরো বেশি সুফল পাবো, আর এই সুফল এর ধারাবাহিকতা আগামী বছরেও আরো ব্যাপক আরো আকারে চালু ব্যাপকভাবে। থাকবে। আমার 350 বস্তা থেকে দ্বিতীয় বছরে এসে আমার 7,000 বস্তা হয়েছে। আমি আশা করছি যে আমার আগামী বছরে, এখনো পর্যন্ত কোনো টার্গেট নেই, তবে এটা যে কতদূর আগায় নিব, এটা আমার কর্ম এলাকার কৃষক ভাই বোনদের সহযোগিতা তো অবশ্যই লাগবে। পাশাপাশি উপজেলা কৃষি অফিসার স্যার, কৃষি অফিস, সবার সহযোগিতায় এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব বলে আমি আশাবাদী। তবে আরো একটা কথা আপনার কথার মাঝে বলি যে ভাই, আসলে ফলন যদি ভালো হয়, কৃষক যদি লাভবান হয়, তাহলে তো সেই চাষটা আসলে বৃদ্ধি পায়। অবশ্যই। আর এই যে আপনারা বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিচ্ছেন, এলাকার অনেক চাষিরা বলছে যে আমরা গত বছর দেখে এবছর চাষ করছি, বর্তমান গাছের যে পরিস্থিতি সেটা অনেক চমৎকার এবং ফলনও ভালো পাবে। আমার বিশ্বাস যদি এই বছর কৃষকরা লাভবান হয়, তাহলে পরবর্তীতে তো এর দ্বিগুণ
আপনার আশাবাদী নাকি? অবশ্যই অবশ্যই। আচ্ছা। দেখেন কি বাংলাদেশে অনেক দপ্তর আছে, প্রত্যেকটা দপ্তরেই তাদের নিজ দায়িত্ব পালন করেন। তবে আমরা বলতে পারি যে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে বলেন, সারা দেশের জন্য, দেশের মানুষের জন্য যে আমরা পরিশ্রম করে থাকি, এটা অন্যান্য দপ্তরের চেয়ে কোনো অংশে কম না, বরঞ্চ অন্য দপ্তরের চেয়ে বেশি। আমরা সৈনিকও বেশি, আমরা কাজও করি বেশি, আমাদের সফলতাও বেশি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আসলে বাংলাদেশের কৃষি কর্মকর্তারা অনেক চেষ্টা করে যে নতুন কিছু সৃষ্টির মাধ্যমে কৃষকদের এগিয়ে নেওয়ার জন্য। তেমনই একজন সফল কৃষি বা উপসহকারী কৃষি কর্মকর্তা কিন্তু রকুনুজ্জামান ভাই। তিনি গত বছর তার ব্লকে এই যে আদা চাষটা করছিল, আমরা দেখেছি, আপনারাও জানেন যে আমাদের ভিডিও আছে, সেখানে কিন্তু দারুণ একটা সাফল্য পেয়েছিল। এবং তার দেখা দেখি বা তার জেনে শুনে বুঝে এই বছর কিন্তু ব্যাপক আকারে এই আদা চাষটা বৃদ্ধি পেয়েছে। তো আপনারা যারা আদা চাষ করতে চান, রকুনুজ্জামান ভাইয়ের এই পরামর্শ নিয়ে আপনারা আদা চাষ করতে পারেন। প্লাস আপনারা সকলে দোয়া করবেন এই ধরনের কৃষি কর্মকর্তারা যেন সুস্থ থাকে, সুন্দর মন এবং সুস্থ শরীরে যেন কৃষকদের নতুন কিছু সৃষ্টিতে কাজ করতে পারে। ভাই, আপনার আর কিছু বলার আছে কিনা? আমি আমার উপজেলা কৃষি অফিসার স্যার সহ আমার সকল সহকর্মী ভাই বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে অনেক সময় ভালো ভালো দিক নির্দেশনা দিয়ে থাকেন। তাদেরই দিক নির্দেশনায় আমি মাঠ পর্যায়ে কাজ করি। পাশাপাশি আমার কর্ম এলাকায় আমার কৃষক ভাইয়েরা আমাদেরকে যেভাবে সহযোগিতা করে, এই সহযোগিতা কখনোই ভোলার নয়। তারা সহযোগিতা করে বিধায় আমি আজকে উপসহকারী কৃষি অফিসার হিসাবে এই মিডিয়া বলেন বা মানুষের কাছে পরিচিত হতে পারছি। আচ্ছা, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।